আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশকে যদি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে চাই তাহলে বাংলাদেশের তিনটা খাতকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। এক নাম্বার, বাংলাদেশের কৃষি খাতকে আরও বেশি সমৃদ্ধিশীল করা, যান্ত্রিকরণ করা। দুই নাম্বার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখা। এবং তিন নাম্বার হলো বাংলাদেশে যে রেমিটেন্স যোদ্ধারা আছে তারা যদি বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাংলাদেশকে আরও বেশি সমৃদ্ধশীল এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রের কাতারে আমরা নিয়ে যেতে পারবো। এখন কৃষকদের কৃষিখাতকে আমরা কিভাবে সমৃদ্ধিশীল করব, ছোট্ট একটা আলোচনা করি। যে বাংলাদেশে এখন বর্তমানে 1 কেজি আলুর দাম প্রায় 120 টাকা, যেটা নতুন আলু, এবং পুরাতন আলু যদি আমরা বলি সেটা 80 থেকে 90 টাকা করে কেজি। এখন আপনি যদি মনে করেন যে একজন কৃষক আলু চাষ করে 120 টাকা বা 80 টাকা পাচ্ছে, তার মানে তো সে তো বড় লোক হয়ে গেছে। আসলে কি তাই? আসলে তা না। কারণ একজন কৃষক মাঠ পর্যায়ে যখন 1 কেজি আলু চাষ করে এবং সে বিক্রি করে, সেটা সর্বোচ্চ তিনি 30 থেকে 35 টাকা বা 40 টাকা এটা হয়তো পেতে পারেন। কিন্তু সেই 30 টাকার আলু যখন আমাদের ভোক্তা পর্যায়ে চলে আসছে, তখন 1 কেজি আলুর দাম প্রায় 100 থেকে 120 টাকা হয়ে যাচ্ছে। তার মানে 1 কেজি আলুতে আপনি যদি হিসাব করেন 70 থেকে 80 টাকা বা কখনো কখনো 90 টাকা, কখনো কখনো 100 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 কেজি আলু কৃষক পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত আসতে যদি 80 থেকে 100 টাকা বৃদ্ধি পায়, তাহলে আর কৃষক যদি মাত্র 30 টাকা পায়, লাভ কি হলো? অর্থাৎ আপনি কৃষকের উৎপাদন খরচ, কৃষকের শ্রমিক বিল আর অন্য বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন, দেখবেন যে কৃষকের সব ব্যয় মিটিয়ে খুব সামান্য পরিমাণে লাভ থাকে। তাহলে এই সামান্য পরিমাণ লাভ দিয়ে সে সংসার চালাবে, নাকি নতুন কোনো চাষাবাদ বা নতুন কোনো প্রযুক্তি বা নতুন চাষাবাদের কোনো একটা পদ্ধতি নিয়ে সে চিন্তা করবে? কখনোই চিন্তার প্রশ্নই আসে না। তার মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের কৃষি ক্ষেত্রে যারা নীতি নির্ধারকগণ আছেন, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের ক্ষেত্রে যারা নীতি নির্ধারকগণ আছেন, বাংলাদেশের কৃষিগত যে পলিসিগুলো আছে সেই পলিসিকে উন্নতকরণ করা। সেটা হতে পারে যে আমরা উন্নত কোনো একটা দেশে কৃষি বা পলিসির সাথে আমরা যদি মিল রেখে একটা নতুন পলিসি তৈরি করতে পারি, কৃষকের সুরক্ষার কথা চিন্তা করে আমরা যদি নতুন একটা পলিসি তৈরি করতে পারি, তাহলে এই বাংলাদেশের কৃষক বেঁচে থাকবে। কৃষক বেঁচে থাকলে কৃষক নতুন নতুন চাষাবাদ এবং ফসল চাষাবাদের ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হবে, এবং কৃষক যত বেশি উৎসাহিত হবে, যত বেশি চাষাবাদ করবে, আমাদের বাংলাদেশে খাদ্যের চাহিদা তত বেশি স্বয়ংসম্পূর্ণ হবে, খাদ্যের চাহিদা তত বেশি পূরণ হবে, তারপর দ্রব্যমূল্যের দাম তত কম হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে কৃষি পলিসি আছে সেই কৃষি পলিসিতে আমাদের সামান্য হলেও ত্রুটি আছে। কেননা আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন যে একটা ঝড় হচ্ছে বা বন্যা হচ্ছে বা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কৃষকদের কিন্তু কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা নাই। একজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তার পুরা মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, সে শেষ। তার মানে কি? সে দেউলিয়া হয়ে গেল। তাকে পুনরুদ্ধার করার মতো কোনো পলিসি বাংলাদেশ সরকারের হাতে আছে কিনা সেটা আমার জানা নেই। তবে আমার চোখে যেটা আমি দেখেছি এখন পর্যন্ত, যত দেখেছি, যে একজন কৃষকের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে তার সমস্ত ফসল শেষ হয়ে গেছে, তো সে আর পুনরুদ্ধারের কোনো অবস্থা নেই। তার মানে সে দেউলিয়া হয়ে গেল। এবং আপনারা হয়তো জেনে থাকবেন বা যারা কৃষিকাজের সাথে সংযুক্ত আছে, আমি নিজেও একজন গ্রামের ছেলে, আমি দেখেছি যে একজন কৃষক যখন ফসল চাষ করে তখন সে বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন সমিতি থেকে লোন করে তারপরে চাষাবাদ করে। অর্থাৎ একজন কৃষকের কাছে সাধারণত নগদ কোনো পুঁজি থাকে না। তো সেক্ষেত্রে যদি আপনি একটা দুর্যোগ বা একটা প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো একটা ক্ষতিতে যদি কৃষকের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যায়, তার মানে তার তো সারা বছরের ইনকাম নষ্ট হলোই, দুই নাম্বার হচ্ছে তার মাথার উপর বড় ধরনের একটা ঋণের বোঝা পড়ে। সেই ঋণের বোঝাটা হচ্ছে কি, ওই সমিতি থেকে যে টাকা উঠাইছে সেই টাকাটার সে পরিশোধ করতে পারছে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে পরবর্তীতে এত বেশি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে বা এত বেশি সংসারের একটা ঘানি বা একটা তলানিতে পড়ে যাচ্ছে, সে কোনোভাবেই ওখান থেকে আর রিকভার করতে পারছে না, পুনরুদ্ধার হতে পারছে না। পরবর্তীতে ফসল চাষাবাদ ছেড়ে দিয়ে তখন দেখা যাচ্ছে যে হয়তো অটো ভ্যান কিনে বা অন্য কোনো একটা ভিন্ন পেশায় যুক্ত হয়ে যাচ্ছে। তো একজন কৃষক
যখন ভিন্ন পেশায় যুক্ত হয়ে যাবে বা নতুন কোনো পেশায় সংযুক্ত হবে, তখন সেটা আমাদের দেশের জন্য অসহনীয় সংকেত, অর্থাৎ সেটা কখনোই ভালো একটা বার্তা বহন করে না। দেশে যত বেশি কৃষক এঙ্গেজ থাকবে, যত বেশি শ্রমিক অ্যাভেলেবেল হবে, তত বেশি কৃষি পণ্যের দাম আমাদের সহজলভ্য হবে। 2 নম্বর হতে পারে যে আমরা কৃষিগত পলিসি এবং আর একটা জিনিস হচ্ছে কৃষিকে যান্ত্রিকরণ করা, অর্থাৎ আমরা যদি মানুষ বা শ্রমিকের উপর বেশি নির্ভরশীল না হয়ে যান্ত্রিকরণ করতে পারি কৃষিকে, তাহলে সেক্ষেত্রেও আমাদের উৎপাদন খরচ অনেকটা কমে আসবে এবং ভোক্তা পর্যায়ে আমরা মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো। আর 2 নম্বর যে খাত আমরা বলেছিলাম যে গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখা, বাংলাদেশের বৈদেশিক আয়ের অনেক বড় একটা অংশ হচ্ছে গার্মেন্টস শিল্প। অর্থাৎ গার্মেন্টস শিল্প থেকে আমরা যদি মোট জিডিপির কথা চিন্তা করি, সেটা প্রায় 11.59% জিডিপি বাংলাদেশে গার্মেন্টস শিল্প থেকে আসে। তার মানে আপনি যদি চিন্তা করেন যে এই গার্মেন্টস শিল্পটা কত বিস্তৃত, এবং এই গার্মেন্টস শিল্প বাংলাদেশে কয়েক লক্ষ থেকে প্রায় বাংলাদেশের মোট যে কর্মক্ষম ব্যক্তি আছে তার 1/3 মানুষ প্রায় গার্মেন্টসে জব করে জীবন জীবিকা নির্বাহ করে। 1 নম্বর হচ্ছে বাংলাদেশে বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। 2 নম্বর হলো বাংলাদেশে অনেক বড় বৈদেশিক আয়ের একটা উৎস হচ্ছে গার্মেন্টস শিল্প। সুতরাং সরকারকে সবসময় দেখতে হবে এই গার্মেন্টস শিল্পকে কিভাবে টিকিয়ে রাখা যায়, গার্মেন্টস শিল্পকে কিভাবে আরও উন্নতকরণ করা যায়, গার্মেন্টস শিল্পের সেফটি এবং গার্মেন্টস শ্রমিক যারা আছে তাদের সেফটি এবং তাদের আয়ের একটা কথা চিন্তা করে এখানেও একটা নীতি নির্ধারণের একটা ব্যাপার আছে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে গার্মেন্টস থেকে আমার আয় এবং ব্যয়ের এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্স থেকে আমি আমার শ্রমিকদের কত টাকা বেতন, সর্বনিম্ন কত টাকা বেতন দিলে গার্মেন্টস শিল্প বেঁচে থাকবে এবং শ্রমিকরাও ভালোভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে, এই বিষয়গুলো নিয়েও আমার মনে হয় যে সরকার একটু বিবেচনা করা উচিত, বা এই বিষয়গুলো নিয়ে যে নীতি নির্ধারণগুলো আছে সেগুলোকে আরও বেশি জোরদারকরণ করা। 3 নম্বর হলো যে বাংলাদেশের যে রেমিটেন্সটা, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্স যদি বৈধভাবে পাঠায়, অবৈধভাবে না পাঠিয়ে যদি বৈধভাবে পাঠায়, তাহলে সেটা বাংলাদেশের অর্থনীতির সাথে যুক্ত হবে। আর সেটা যদি অবৈধভাবে পাঠায়, তাহলে সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছি, তারা যদি দেশের কথা চিন্তা করে, দেশের মঙ্গলের কথা চিন্তা করে এই টাকাগুলা বৈধভাবে পাঠায়, তাহলে আমার মনে হয় যে সেটা দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় অগ্রগামী ভূমিকা রাখবে। সুতরাং আমি একদম পরিশেষে 3টা কথা আবার বলতে চাই যে দেশের সচেতন নাগরিক এবং সরকার এবং নীতি নির্ধারকগণ যারা আছে, আমি সবাইকেই অনুরোধ করব বাংলাদেশকে উন্নতকরণ করার ক্ষেত্রে অবশ্যই 3টা সেক্টরের প্রতি গুরুত্ব দেন। 1 নম্বর কৃষি সেক্টর, 2 নম্বর গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখা, এবং 3 নম্বর হচ্ছে কিভাবে প্রবাসীরা বাংলাদেশে আরও সহজ উপায়ে বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারে, সেই বিষয়গুলো নিয়েও আপনারা একটু বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ।